নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি উপন্যাসের 13 পর্ব। সমস্ত দিন কোথায় ঘুরে ঘুরে সদানন্দ যখন বাড়ি ঢুকল তখন সব শান্ত। এই কাল পর্যন্ত যে বাড়িতে লোকজন গিসগিস করছে, যে বাড়িতে ঢুকলেই লুচি ভাজার ঘিয়ের গন্ধ ভুরভুর করছে, তা আর তখন নেই। একদিন আগেও এখানে উৎসবের জাঁকজমক সবকিছু ভরাট ছিল। প্রকাশ মামা একাই ছিল 100। তার হাঁক ডাকে বাড়িতে কাকপক্ষী পর্যন্ত বসতে পারছিল না। কিন্তু সেই প্রকাশ মামাও তখন আর নেই। কর্তাবাবু তখন নিজের ঘরের মধ্যে আসর জাঁকিয়ে কথাবার্তা চালাচ্ছিলেন। বহুদিন আগে একদিন তিনি এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন মনে নানা সংশয় ছিল তাঁর। সংশয় ছিল নানা কারণে। একে তো সোজা পথে তার যাত্রা শুরু হয়নি, অনেক বাধা এসেছে তাঁর জীবনে। একদিক থেকে যেমন উন্নতি, অন্য দিক থেকে তেমনি শত্রুতা। শুধু বিধাতার শত্রুতাই নয়, মানুষের শত্রুতাও কম ছিল না। তার জমির আয়তন বেড়েছে, কিন্তু সেই আয়তন বাড়াতে গিয়ে কতবার রাজদ্বারে উপস্থিত হতে হয়েছে তাঁকে। একটার পর একটা মোকদ্দমা, সঙ্গে সঙ্গে ছিল অর্থ ব্যয়। দুহাতে টাকা বিলিয়েছেন সকলকে। উকিল, মুহুরি, পেশকার থেকে শুরু করে কোর্টের একটা সামান্য পোকামাকড় পর্যন্ত তাঁর টাকায় পেট ভরিয়েছে। তারপর আছে পুলিশ, দারোগা, চৌকিদার, সবাই যেন এক একটা রাঘব বোয়াল। আর তিনিও ছিলেন মুক্তহস্ত। তিনি বলতেন, টাকা নিচ্ছ নাও, কিন্তু দেখো আমার কাজটা যেন উদ্ধার হয় বাপু। তার নেমোখারামি যে কেউ করেনি তা নয়, করেছে, কিন্তু অনেকে আবার তার কাজ উদ্ধারও করে দিয়েছে। লাভ লোকসান ক্ষয়ক্ষতি মিলিয়ে শেষমেশ যা দাঁড়িয়েছে তাতে মোটা লাভের দিকেই তার পাল্লা ঝুঁকেছে। এসব অতীতের কথা। এখন বলতে গেলে সব দিক থেকেই সুরাহা হয়েছে তার। এখন আর তার জমিদারি নেই বটে। সরকারি আইনের আওতায় এখন তাকে আর জমিদার বলা যাবে না। সরকারি সেরেস্তার খাতায় জমিদারের তালিকাটাই পুরোপুরি বাতিল হয়ে গেছে। কিন্তু তা হোক, তাতে তার কোনো 19-20 হয়নি। তিনি আগেও যেমন ছিলেন এখনো তেমনি আছেন, বরং এখন তার সমৃদ্ধি বলতে গেলে আরও বেড়েছে। তার একমাত্র দাবিদার যে এতদিন বেঁচে ছিল সেও এখন নিঃশেষ হয়েছে। আর বাকি ছিল নাতির বিয়েটা। তা ভেবেছিলেন সেদিক থেকেও হয়তো কিছু বাধা আসবে, কিন্তু না, শেষ পর্যন্ত তাও নির্বিঘ্নে সমাধা হয়ে গেল কাল। কাল সমস্ত অতিথি অভ্যাগতরা তাঁর বাড়িতে এসে নববধূকে আশীর্বাদ করে গিয়েছে। ভেবেছিলেন তার নাতি ফুলশয্যার রাত্রে হয়তো বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যাবে, কিন্তু না, সে শোবার ঘরে ঢুকে রীতিমতো দরজায় খিল দিয়েছে। নতুন বইয়ের সঙ্গে রাত্রি যাপনও করেছে। কিন্তু তাহলে রাত্রে অমন অমঙ্গলের কান্নাকে কাঁদছিল? দিনু ভোরবেলার দিকে এলো। কর্তাবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে দিনু, রাত্রিরে তুই কোথায় শুয়েছিলি? দিনু বললে, আগে বাইরের বারান্দায়। কর্তাবাবু বললেন, বেশ করেছিস, বারান্দায় শুয়েছিস তো। হ্যাঁ রে, রাত্রিরে কিছু শুনতে পেয়েছিলি? কি শুনবো? কারোর কান্না। দিনু কিছু বুঝতে পারলে না। বললে, কান্না? কার কান্নার কথা বলছেন কর্তাবাবু? কর্তাবাবু বললেন, কার কান্না তা কি চাই আমি জানি? মনে হলো যেন কে কোথায় কাঁদছে। তা আমি তোকে দিনু দিনু বলে বার দুই ডাকলুম, কিন্তু তোর কোনো সাড়া শব্দই পেলুম না। দিনু অপরাধীর মতো বললে, আগে আমি অঘরে ঘুমিয়ে পড়েছিলুম। তা ঘুমিয়েছিস, বেশ করেছিস। সারাদিন খাটুনি গেছে, ঘুমোবি না? হাজার হোক শরীর তো বটে। তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, তুই নিচে গিয়েছিলি? দিনু বললে, আজ্ঞে হ্যাঁ,
নিচের থেকেই তো আসছি। নিচে কি দেখে এলি? দেখলুম ঠাকুররা উঠেছে, এইবার সব জল খাবারের ব্যবস্থা হবে, উনুনে আগুন পড়েছে। কর্তাবাবু বললেন, না না, ও কথা বলছি না, বলছি ভেতর বাড়িতে কি দেখলি? ভেতর বাড়িতে এখনো সবাই ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? তাই নাকি রে, সবাই ঘুমোচ্ছে? না, ওদিকে কাল তো শুতে অনেক রাত হয়েছিল, তাই এখন জাগেনি কেউ। তা ছোট মশাইকে ডেকে দেব আমি? ধুর, ছোট মশাইকে ডেকে দিয়ে কি হবে? আমি বুড়ো মানুষ, আমার তো খাটাখাটুনি হয়নি বেশি, তাই ভালো ঘুমও হয়নি। ঘুমোচ্ছে ঘুমোক না, এখন ঝামেলা ঝঞ্ঝাট সব চুকে গেছে, এখন তো ঘুমোবেই। তারপর একটু হেসে বললেন, থা, ওদিকের কি খবর রে? কোন দিকের? বরকনের। আগে খোকাবাবুর কথা বলছেন? খোকাবাবু তো দেখলুম শালাবাবুর সঙ্গে বারবারের উঠোনে কথা বলছেন। কর্তাবাবু যেন বিশ্বাস করতে চাইলেন না, বললেন, ঠিক দেখেছিস তো তুই? আগে হ্যাঁ, আমি ভুল দেখতে যাব কেন? কিন্তু এত ভোর ভোর তাহলে উঠতে গেল কেন? নতুন বউ কোথায়? আগে নতুন বৌমার ঘরের দরজা তো ভেজানো রয়েছে দেখলুম। কর্তাবাবু কেমন যেন চিন্তায় পড়লেন। নতুন বউ, ফুলশয্যার রাত, সেই রাতে বর কেন এত সকালে উঠল? এদিনে তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সবাই। বললেন, তুই একবার ছোট মশাইকে ডেকে আনতো আমার কাছে। দিনু আর দাঁড়ালো না, কিন্তু ততক্ষণে প্রাণকৃষ্ণ শামশাইও এসে গিয়েছেন। আরতদার মানুষ, নতুন বউয়ের মুখ দেখবেন সোনা দিয়ে। একটু পরে কৈলাস গোমস্তাও এসে গেল, আর তারপরেই এলো চৌধুরী মশাই নিজে। নিচের থেকে খবর এলো বৌমার তৈরি হতে একটু দেরি হবে। কর্তাবাবু বললেন, একটু বসতে হবে শামশাই, বুঝতেই তো পারছেন কাল অনেক রাত হয়েছে সব শেষ হতে। কিন্তু এই সব নয়। যখন প্রাণকৃষ্ণ শামশাই বউকে আশীর্বাদ করে চলে গেলেন, তখন চৌধুরী মশাইকে ডাকলেন কর্তাবাবু, একেবারে একান্তে। ঘর থেকে তখন সবাইকে বার করে দেওয়া হয়েছে। কর্তাবাবু গলাটা একটু নামালেন, বললেন, রেল বাজার থেকে দারোগাবাবুর লোক এসেছিল নাকি? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, আমি সব শোধ করে দিয়েছি। কত দিলে? আগে আপনি যা দিতে বলেছিলেন পুরোপুরি 500ই দিয়েছি। আর বংশীঢালি? চৌধুরী মশাই বললেন, ওরা একটু দর কষাকষি করছিল, এবার 150 টাকার কমে ছাড়লে না। 150? কর্তাবাবু কেমন যেন চমকে উঠলেন, বললেন, কেন? সেবার সেগুন বেড়ের বিলের দখলের সময় 15টা লাশ গুম করে মাত্র 50টা টাকা দিয়েছিলুম, তাই নিয়ে তো এত খুশি হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ওরা সেলাম করেছিল, আর এবার হঠাৎ একেবারে 2.5 গুণ রেট বাড়িয়ে দিলে কেন? এই কদিনের মধ্যেই টাকা কি এতই সস্তা হয়ে গেল? চৌধুরী মশাই বললেন, না তা নয়, খুবই কান্নাকাটি করতে লাগলো, এমন করতে লাগলো যেন 150 না পেলে একেবারে মাঘ ছেলে নিয়ে উপোস করে মরবে। কর্তাবাবুর মুখ গম্ভীর হয়ে গেল, বললেন, সে উপোস করে মরবে বললে আর তুমিও তাই বিশ্বাস করলে? দেখছি এই রকম করেই তুমি আমার সম্পত্তি রক্ষা করবে। ওরা হলো ছোট লোক, ছোট লোকদের অত প্রশ্রয় দিতে আছে? যদি এতই হাতে পায়ে ধরেছিল তো আমার কাছে পাঠিয়ে দিলেই পারতে। লোক কজন? আগে 4 জন। 4 জনের লাশের জন্য 150 টাকা? এ কি মগের মুল্লুক পেয়েছে নাকি? টাকা কি গাছের ফল যে পারলুম আর খেলুম? কালীগঞ্জে আমি যখন নায়েব ছিলাম তখন এসব কাজে মাথা পিছু 5 টাকা করে দিয়েছি, তারাও খুশি হয়ে তাই নিয়ে সেলাম করেছে। এই করেই তোমরা দেখছি সব জিনিসের দর বাড়িয়ে দাও। এমনি করে ওরা যদি রেট বাড়িয়ে যায় তাহলে তো আর শেষকালে জমি জিরেত রাখতে কুল পাবে না। তা টাকাটা দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করবে তো? আমাকে জিজ্ঞেস করলে তোমার কি এমন লোকসান হতো? আমি তো এই ঘরেই রয়েছি, পা দুটোই না হয় গেছে, কিন্তু একেবারে তো মরে যাইনি। আমি মরে গেলে তোমার যা ইচ্ছে তাই করো, আমি সেসব দেখতেও আসবো না। বকুনি খেয়ে চৌধুরী মশাই বাবার সামনে মাথা নিচু করে রইলেন।
কিন্তু তখনই খবর এলো নিচে কেষ্টনগর থেকে লোক এসেছে। কর্তাবাবু বললেন, কেষ্টনগর? তোমার বেয়াই বাড়ির লোক নাকি? বেয়াই বাড়ির লোক যে কেন আবার সাত সকালে এসে হাজির তা প্রথমে কেউই বুঝতে পারেনি, কিন্তু সকলের বোধের এখতিয়ারের মধ্যেই যে সংসারের সবকিছু ঘটনা ঘটবে এমন করার সৃষ্টিকর্তা তাঁর বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সঙ্গে তো করেনি। তাই বিপিনের মুখে যখন প্রথম খবর শুনলেন তখন সকলের অবাক হবারই কথা। কর্তাবাবু জিজ্ঞেস করলেন, শেষকালে কি হয়েছিল? বিপিন বললে, কিছুই হয়নি। বিয়ের দিন খুবই খাটুনি গিয়েছিল সকলের। তারপরের দিন মেয়ে জামাইকে বিদেয় দেবার পরই তিনি শুয়ে পড়লেন। বললেন, বুক কেমন করছে। তারপর ডাক্তারবাবু এলেন, ইঞ্জেকশন দিলেন। ইঞ্জেকশনের পরই ঘুমিয়ে পড়লেন, কিন্তু সেই ঘুম তার আর ভাঙল না। চৌধুরী মশাই সেখানে আর দাঁড়ালেন না। বললেন, আমি একবার পুরুত মশাইকে খবর দিই গে। কিন্তু তখন একেবারে তাই নিয়েই হইচই পড়ে গেল বাড়িময়। একদিকে নতুন বউ, তারপরে প্রাণকৃষ্ণ শাহ মশাই, তার উপর দারোগা বংশীঢালি, আর সকলের ওপর কেষ্টনগরের দুঃসংবাদ। সে যে কি দুর্যোগ গেছে সমস্তটা দিন তা কল্পনা করতেও যেন ভয় হয়। তার মধ্যে সদানন্দ যে কোথায় ছিল তা কেউই লক্ষ্য করেনি। সে বাড়িতে খেলে কি খেলে না সেদিকে কারোর খেয়ালও ছিল না। শুধু কর্তাবাবু চৌধুরী মশাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, খোকার কি খবর? চৌধুরী মশাই বললেন, সে ভালোই আছে। আর কোনো গন্ডগোল টোল করেনি তো? চৌধুরী মশাই বললেন, না। তবে যে দিনু বলছিল শুনলাম খোকা নাকি ভোরবেলায় বৌমার ঘর থেকে বেরিয়ে এসেছে। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, দিনু ঠিকই বলেছে। তা ফুলশয্যার দিন ও সকাল সকাল ঘর ছেড়ে বেরোলো যে, বৌমার সঙ্গে কোনো ঝগড়া টগড়া করেনি তো? চৌধুরী মশাই বললেন, না, ঝগড়া কেন করতে যাবে? কর্তাবাবু বললেন, না, যেরকম বেয়ারা ছেলে তোমার ও সব পারে। যা হোক, ভালোই ভালোই যখন মিটে গেছে তখন আর ভয় নেই। আমার তো ওই ভয় ছিল কি না। তার নতুন বৌমা কেমন আছে? কেষ্টনগরের খবরটা তাকে দেওয়া হয়েছে? চৌধুরী মশাই বললেন, না, এখনো দেওয়া হয়নি। খবর দেওয়া হবে কিনা তাই ভাবছি। খবরটা দিলে তো আবার কান্নাকাটি করবে। তারপর পুরুত মশাইকে জিজ্ঞেস করে তিনি যেমন বলেন তেমনি করা যাবে। এসব ঝঞ্ঝাট যখন শেষ হলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কদিন ধরে যে ধকলটা গেল তা যেন তখন খানিকটা শান্ত হলো। কর্তাবাবু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন একটা। যাক, তার বংশরক্ষা পেয়ে গেল, আর কোনো ভয় নেই। মনে মনে ঠিক করলেন তার নাত বইয়ের সন্তান হলে কি দিয়ে তার মুখ দেখবেন। একটা দামি কিছু দিতে হবে, এইটাই বোধহয় তার শেষ দেওয়া। নাত বইয়ের সন্তানকে দিলে সেটা তার নিজেকেই দেওয়া হবে। হয় একটা গিনির মালা, না হয় একজোড়া হীরের বালা। একজোড়া হীরের বালার কত দাম হবে সেটা জিজ্ঞেস করতে হবে শ্যাকরাকে। বেশ ভালো কমল হীরে দিয়ে বালাজোড়া গড়াতে হবে। তার টাকা যা লাগে তা তিনি দেবেন। হঠাৎ নিচে শাঁখ বেজে উঠল। দিনু এলো। কর্তাবাবু তার মুখের দিকে চাইলেন, বললেন, কিরে, ওরা রওনা হয়ে গেল? আগে হ্যাঁ কর্তাবাবু। সঙ্গে কে গেল? আগে শালাবাবু আর গৌরী পিসি। কথাটা শুনে আরো নিশ্চিন্ত হলেন কর্তাবাবু। তারপর মনে পড়ে গেল কথাটা। বললেন, একটা কাজ করতে পারিস? রেল বাজারের কাঞ্চন শ্যাকরাকে একবার খবর দিতে পারিস? কাঞ্চন শ্যাকরা? কর্তাবাবু বললেন, হ্যাঁ, বলবি সময় মতো যেন একবার আমার সঙ্গে দেখা করে। চৌধুরী বাড়ির সদর রাস্তায় তখন দুটো গরুর গাড়ির সামনে পেছনে চলেছে। সামনেটাতে নতুন বউ নয়নতারা, আর তার পাশে গৌরী পিসি, আর পেছনেরটাতে শালাবাবু। শালাবাবু চিৎকার করে বললে, একটু পা চালিয়ে চলো রজব, একটু পা চালিয়ে চলো, ট্রেনের টাইম হয়ে গেছে। দুর্গা দুর্গা। সদর রাস্তা ছেড়ে গাড়ি দুটো বারোয়ারি তলায় পড়ল। বিরাট বিরাট বট আর অসত্য গাছের ছায়া ঘেরা বারোয়ারি তলা।
বারোয়ারি তলায় দোকানগুলোর মাচার ওপর তখন বিকেলের তাসের আড্ডা চলেছে। হঠাৎ গাড়ির ভেতরে সদানন্দের বউকে দেখে সবাই অবাক হয়ে গেল। পেছনের গাড়িতে শালাবাবুকে দেখে একটু সাহস পেয়ে চেঁচিয়ে উঠল, এ কি শালাবাবু, কোথায়? নতুন বউকে নিয়ে কোথায় যাচ্ছেন? শালাবাবুর তখন অত সময় নেই বাজে কথা বলবার। বললে, এখন ট্রেন ধরতে হবে ভাই, এ কথা বলবার সময় নেই। বলে সামনের গাড়ির গাড়োয়ানকে আবার তাগাদা দিলে, একটু পা চালিয়ে চলো রজব, ট্রেনের টাইম হয়ে গেছে, পা চালিয়ে চলো। এদিকে বাড়ির ভেতরে সদানন্দকে দেখে মা অবাক হয়ে গেছে। বললে, এ কি রে, তুই কোথায় ছিলি সারাদিন? বাড়িতে এত ঝঞ্ঝাট চলল আর তোরই দেখা নেই। প্রকাশ মামা থাকলে এতক্ষণে হই হই লাগিয়ে দিত, কিন্তু প্রকাশ মামাও নেই, গৌরী পিসিও নেই। যারা দুজন বাড়ি জমিয়ে রাখে তারা কেউই নেই। বাড়িতে আস্তে আস্তে ঢুকেই লোকজন না দেখে কেমন অবাক হয়ে গিয়েছিল সদানন্দ। কদিন আগেও এখানে ভিড় ছিল। পুকুরের পাড়ের দিকে ভিয়েন বসেছিল। বারোয়ারি তলার তাসের আড্ডার সবাই এখানে এসে নেমন্তন্ন খেয়ে গিয়েছিল। বউ দেখেও খুব তারিফ করেছে তারা। সকালবেলা বারোয়ারি তলায় যেতেই সবাই ধরেছে, কিরে এত সকালে? সদানন্দ বললে, বাড়িতে আর ভালো লাগলো না ভাই, বড্ড ভিড়। গোপাল ষাট বললে, কাল তোদের বাড়িতে খুব খেয়েছি রে, একেবারে পেট ফেটে যাবার দাখিল। কেদার বললে, তা কিরকম বউ হলো বলো সদা, পছন্দ হয়েছে তো তোর? পছন্দর কথা শুনে আশেপাশে যারা শুনছিল সবাই কেদারের কথায় হেসে উঠেছে। অমন যার বউ তার আবার পছন্দের কথা ওঠে নাকি? নতুন বরকে দেখে ক্রমে ক্রমে আরো ভিড় জমে উঠল মাচার ওপর। এতকাল ধরে এই সদানন্দকে তারা দেখে আসছে, অথচ সকলের কাছে আজ রাতারাতি যেন সে নতুন মানুষ হয়ে উঠেছে। এই মানুষটাই তাদের সঙ্গে এতদিন আড্ডা দিয়েছে, কথা বলেছে, তাস খেলেছে, যাত্রা করেছে, উঠেছে, বসেছে, তবু যেন সে আজ একটা রাত্রের মধ্যেই সম্পূর্ণ এক অচেনা মানুষ হয়ে উঠেছে সকলের কাছে। সকলেরই জানতে ইচ্ছে করছে, গোপনে শুনে নেয় তার ফুলশয্যার রাতটা কেমন কাটল। ওর ফুলশয্যা কি ঠিক আমার মতো? সকলেরই নিজের নিজের ফুলশয্যার রাতের কথা মনে পড়তে লাগলো। নিজেদের সঙ্গে সদানন্দের ফুলশয্যার ঘটনাটা একবার মিলিয়েও নিতে চাইলে সবাই। অত সুন্দরী বউ বরের সঙ্গে প্রথমে কি কথা বললে সেটাও তাদের জানতে হবে। কিন্তু সদানন্দ শুধু হাসতে লাগল। ভৈরব বললে, কিরে হাসছিস যে? সদানন্দ বললে, তোদের কথা শুনে ভাই। কেন, আমরা গরিব বলে কি মানুষ নই? না আমাদের কালো বউ বলে সে আর বউ নয়? একজন বলে, ওরে না, যা ভাবছিস তা নয়, অন্ধকারে কালো বউও যা, ফর্সা বউও তাই, সব সমান। তুই থাম, বলে ধমকে উঠল কেদার। বললে, তুই যা জানিস না তা নিয়ে কথা বলতে আসিসনি। তুই বিয়ে করিসনি, বিয়ের মর্ম তুই কি বুঝবি রে? কথাটা মর্মে মর্মে সত্যি। সবাই স্বীকার করলে বিয়ে না করলে বিয়ের মর্ম বোঝা যায় না। সবাই বললে, তুই এখান থেকে যা দিকিনি, যা চলে যা। এতগুলো বিবাহিত লোকের মধ্যে থেকে অবিবাহিতকে সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হলো। এবার সবাই গোল হয়ে বসলো সদানন্দকে ঘিরে। বললে, এবার বল ভাই, কি হলো তোর? সদানন্দ বললে, কিচ্ছুই হয়নি। কিচ্ছু হয়নি মানে? আমাদের বোকা পেয়েছিস তুই? সদানন্দ বললে, ওসব কথা থাক ভাই, অন্য কথা বল। কিন্তু অন্য কথা বলতে তখন কার ভালো লাগে? এরপরে যখন প্রসঙ্গটা পুরনো হয়ে যাবে তখন তো আর কেউ এসব কথা তুলবেও না সদানন্দর কাছে। তখন সদানন্দ এই সব লোকেদের মতোই সাধারণ হয়ে যাবে। হঠাৎ গরুর গাড়ি দুটো দেখে কেদার বলে উঠল, ওরে, তোর বউ বাপের বাড়ি যাচ্ছে রে, ওই দেখ। গাড়ি দুটো সামনে পেছনে চলেছে রেলবাজারের দিকে। কেদার চিৎকার করে উঠল, এ কি শালা বাবু, কোথায়? নতুন বউকে নিয়ে কোথায় যাচ্ছেন? শালাবাবু সেদিকে না চেয়েই বলে উঠল, এখন ট্রেন ধরতে হবে ভাই,
কথা বলবার সময় নেই। গাড়ি দুটো জোর কদমে ছুটতে লাগলো। সকলেই সদানন্দের দিকে চাইলে, জিজ্ঞেস করলে, কি রে, তোর বউ সাত তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছে কেন রে? এই তো সবে কাল বউ ভাত হলো, এরই মধ্যে চলে গেল। ভৈরব বললে, তাহলে আজ রাতটা তোর বালিশ আঁকড়ে কাটবে সদা, তোর বরাতটাই খারাপ। সদানন্দ বললে, আমি উঠি ভাই। বলে আর সেখানে দাঁড়ালো না। মনে হলো এবার যেন আর কোনো বাধা নেই তার সামনে, সে যেন এবার স্বাধীন। সবাই বলে উঠল, কিরে, ওদিকে কোথায় যাচ্ছিস? সেই সকাল থেকে আড্ডা দিয়েছে সে বারোয়ারি তলায়। তারপর আড্ডা দিতে দিতে সময়ের জ্ঞান ছিল না তার। একেবারে সোজা পশ্চিম দিকের রাস্তাটা ধরলে। যেতে যেতে বললে, একটা কাজ আছে ভাই পশ্চিম পাড়ায়। আসলে পশ্চিম পাড়াও নয়, দক্ষিণ পাড়াও নয়। মনে হলো সে যেন সমস্ত পৃথিবীটাই পরিক্রমা করে আসতে পারে এখন। তবু তার ক্লান্তি আসবে না, তবু তার শ্রান্তি আসবে না। কেদার বললে, নতুন বিয়ে করে সদাটার মুন্ডুটা ঘুরে গেছে, ওরকম সকলেরই হয়। বাড়িতে আসতেই মা বললে, শুনেছিস তোর শাশুড়ি মারা গেছে? কেষ্টনগর থেকে লোক এসেছিল, তাই বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। সদানন্দ হ্যাঁ না কিছুই বললে না। যেমন খেতে হয় তেমনি খেয়ে নিলে। মা আঁচল থেকে চাবির গোছা থেকে একটা চাবি খুলে দিয়ে বললে, তোর ঘরে চাবি দিয়ে রেখেছি, বৌমার জিনিসপত্র রয়েছে তো, তাই এই নে চাবি। চাবি নিয়ে সদানন্দ ঘরের দরজাটা খুললে। খুলতেই একটা কেমন কেমন মিষ্টি গন্ধ নাকে ভেসে এলো। ঘরের সমস্ত জানালা বন্ধ। পেছনের দিকের দরজাটাতেও আজ তালা চাবি পড়ে গেছে। কোথাও কোনো দিক দিয়ে আর পালাবার পথ নেই। ঘরের কোণের দিকে আলনায় একটা কোঁচানো শাড়ি, তার পাশে একটা ব্লাউজ। মা হঠাৎ ঘরে এসে ঢুকল। কিরে, আজকে ঘরে শুবি তো ঠিক? না সুস্থ বল। বৌমার বাক্স প্যাঁটরা সব রয়েছে, সেগুলো তাহলে আমার ঘরে সরিয়ে রাখব। সদানন্দ তবু কিছু কথা বললে না। মার মনে হলো হয়তো ছেলের মতিগতি ফিরেছে। বললে, তাহলে আমি চলি, তুই আলো নিবিয়ে শুয়ে পড়। সদানন্দ গায়ের জামাটা খুলে রাখলে। তারপর আলোটা নেবাবার আগে ছাদের কড়িকাঠের দিকে একবার চেয়ে দেখলে। কই, সেই কপিল পায়রা পোড়ার ঝুলন্ত শরীরটা তো আর দেখা যাচ্ছে না। কোথায় গেল সেটা? নিজের গেঞ্জিটার দিকেও চেয়ে দেখলে। সেই কালীগঞ্জের বইয়ের রক্তের দাগটাও তো কোথায় মিলিয়ে গিয়েছে। কেন এরকম হলো? এমন তো হবার কথা নয়। তবে কি সব দাগ মুছে গেল এক রাত্রেই? একটা ফুলশয্যার রাত্রের প্রলেপের এত ক্ষমতা? সদানন্দর মনে হলো তখনও যেন সেই গন্ধটা নাকের কাছে ঘুরঘুর করছে। ঘন্টা আগেও একটা মানুষ এ ঘরে ছিল। তার শরীরের আর তার যৌবনের সান্নিধ্যে স্পর্শ যেন এই ঘরের সর্বাঙ্গে লেগে রয়েছে তখনও। একটা ছাড়া শাড়ির কোঁচানো কুটিলতার মধ্যে যেন তার মনটাকে সে এখানে লুকিয়ে রেখে গেছে। সে লুকিয়ে লুকিয়ে চেয়ে দেখছে। দেখছে শাড়িটা আর ব্লাউজটা সে সকলের দৃষ্টির অগোচরে একবার স্পর্শ করে কিনা। তার স্পষ্ট ধারণা সদানন্দ ওগুলো স্পর্শ করবেই। ওগুলো ছোঁয়াচ বাঁচিয়ে সদানন্দ বাঁচতে পারবে না। তার পূর্বপুরুষ এক মোহিনী জাল বিছিয়েছে তাকে অভিভূত করবার জন্যে। সে তাতে ধরা পড়বেই। সে তাতে ধরা পড়ে ধ্বংস হবেই। বোধহয় সত্যিই সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার দরজায় ঠক ঠক করে ঠোকা পড়ল। বাইরে মা ডাকছে, ও খোকা, খোকা, ওরে দরজা খোল, বৌমা এসেছে। সদানন্দ কি করবে বুঝতে পারলে না। কেষ্টনগরে যার যাবার কথা, কেষ্টনগরেই যার 2-3 দিন থাকবার কথা, সে হঠাৎ আবার ফিরে এলো কেন? ওরে খোকা, দরজা খোল, বৌমা এসেছে। কেষ্টনগরে ট্রেন ফেল করে আবার এখানে ফিরে এসেছে, দরজা খোল। সঙ্গে সঙ্গে প্রকাশ মামার গলাও শোনা গেল। আশ্চর্য, ঠিক আজকেই কিনা তাদের ট্রেন ফেল করতে হয়। সদানন্দ দরজাটা খুলে দিলে। বাইরে অল্প অল্প আলো। সেই আধো অন্ধকারের মধ্যে মূর্তিটা চুপ করে দাঁড়িয়েছিল। সদানন্দ দরজা খুলতেই নয়নতারা আস্তে আস্তে ঘরের ভেতর এগিয়ে এলো। সদানন্দ বইয়ের মুখের দিকে চেয়ে দেখলে।
চোখ দুটো ভিজে উঠেছে। পেছন থেকে তখন প্রকাশ মামার গলা শোনা গেল, আমরা স্টেশনে গেছি আর ট্রেনটাও ঠিক সেই সময় ছেড়ে দিলে। গৌরী পিসিও ফিরে এসেছে। সেও বলে উঠল, কপালের দুর্ভোগ বৌদি, গায়ে গতরে একেবারে ব্যথা হয়ে গেল, অথচ কোনো লাভ হলো না। মা বললে, বৌমার খুব কষ্ট হলো মাঝখান থেকে। সদানন্দ তখনও পাথরের মতো সেইখানে দাঁড়িয়েছিল। কি যে সে করবে তা বুঝতে পারলে না। ঘর থেকে বেরিয়ে যাবে না ঘরেই থাকবে, নাকি ঘর থেকে বেরিয়ে গেলে হয়তো প্রকাশ মামা আবার তাকে দেখতে পাবে। হঠাৎ কি যে হলো, নয়নতারার দিকে একটু এগিয়ে গেল সদানন্দ। একটা কিছু কথা তার বলা উচিত। কাল সে ঘর থেকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু কেন সে বেরিয়ে গিয়েছিল তা নয়নতারাকে বলা হয়নি। আর কাউকে না বললে কিছু আসে যায় না, কিন্তু তার নিজের বিয়ে করা বউকে অন্তত কিছু কৈফিয়ত দেওয়া উচিত। সদানন্দ নয়নতারার কাছে গিয়ে বললে, দেখো। কিন্তু কিছু বলার আগেই নয়নতারা ফোঁস করে উঠেছে। বলে উঠল, আমাকে ছুঁয়ো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। সদানন্দ মাথাটা বালিশ থেকে তুলে চারিদিকে চেয়ে দেখলে, কই, কেউ তো কোথাও নেই। ঘর অন্ধকার। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল সে। তারপর আলোটা জ্বাললে। দরজায় যেমন খিল দেওয়া ছিল তেমনিই রয়েছে, কেউ কোথাও নেই। ঘরের ভেতরে সে একলাই শুয়েছিল এতক্ষণ। ঘরে কেউই ঢোকেনি। আলনার ওপর কোচানো শাড়ি আর পাট করা ব্লাউজ তখনও একইভাবে একই জায়গায় রয়েছে, কেউ তা স্পর্শ করেনি। আশ্চর্য, আশ্চর্য স্বপ্ন তো। কিন্তু স্বপ্নই যদি দেখতে হয় তো এমন স্বপ্ন দেখল কেন সে? কেন সে এমন স্বপ্ন দেখলে? আলোটা নিভিয়ে আবার সে বিছানায় গিয়ে শুলে। আবার সব অন্ধকার। আবার ঘুমোবার চেষ্টা করলে একটু। মনে হলো আর কোনো ভয় নেই। ট্রেন তারা ফেল করেনি। মিছিমিছি সে ভয় পেয়ে গিয়েছিল। এতক্ষণ তারা তিনজনেই হয়তো কেষ্টনগরে পৌঁছে গিয়েছে। এতক্ষণ হয়তো খুবই কান্নাকাটি করছে তার স্ত্রী। বিয়ের একদিন পরেই মা মারা গেল, এমন তো সাধারণত হয় না। কিন্তু অত ভাবতে গেলে সদানন্দর চলবে না। সে কারো স্বার্থ ভালো মন্দ দেখবে না। তার স্বার্থ, তার ভালো মন্দের কথা কি কেউ কোনোদিন ভেবেছে? সবাই শুধু তাকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে। তার দাদু চেয়েছে এই বংশের প্রতিপত্তি প্রতিষ্ঠা অক্ষয় করতে। তার বাবা চেয়েছে সদানন্দ যেন বংশের ধারাকে জিইয়ে রেখে দেয়। কেউ আর কিছু চায় না তার কাছ থেকে। সদানন্দর সুখ স্বাচ্ছন্দ্য কারো কাম্য নয়। কালীগঞ্জের বউ সেদিন সদানন্দকে সেই কথাই বলেছিল, তুমি কেন আমার কথা ভাবছো বাবা? তোমার বিয়ে হবে, তোমার সংসার হবে, তোমার ছেলে হবে। তোমার সামনে এখন মস্ত লম্বা ভবিষ্যৎ পড়ে আছে। আমার তো গঙ্গামুখ পা, আমি যেতে পারলেই এখন বাঁচি। আমার কথা আর তুমি ভেবো না বাবা। বালিশের ওপর মুখটা গুঁজে বারবার কথাগুলো না ভাববারই চেষ্টা করতে লাগলো সদানন্দ। সত্যি সে কেন কালীগঞ্জের বইয়ের কথা ভাবে? কেন সে কপিল পায়রা পোড়ার কথা ভাবে? কেন সে মানিক ঘোষ ফটিক প্রামাণিকের কথা ভাবে? পৃথিবীর আর কেউ তো তার মতো এত বাজে কথা ভাবে না। না, সদানন্দ এবার আর কিছু ভাববে না। এবার কারোর কথা সে ভাববে না। শুধু নিজের কথা ভাববে, নিজের স্বার্থের কথা, নিজের সুখের কথা। কোথাকারকে কপিল পায়রা পোড়া, কোথাকারকে কালীগঞ্জের বউ, তারা তো আর এই পৃথিবীতে নেই। তাদের কথা ভেবেও তো সে তাদের কোনো উপকার করতে পারবে না। তারা মারা গেছে। তাদের দলে কেউ নেই। তাদের পুলিশ নেই, দারোগা নেই, আইন নেই, গভর্নমেন্ট নেই, সমাজও তাদের বিরুদ্ধে। কেন তাদের কথা সে ভাববে? কেন তাদের কথা ভেবে সে মন খারাপ করবে? তার চেয়ে সে বরং নিজের কথাই ভাববে। নিজের স্বার্থ, নিজের সুখ, নিজের স্ত্রী, নিজের সম্পত্তির কথা ভাববে। এই পারিবারিক লাখ লাখ টাকার জমিদারি, এসব কি করে আরো বাড়ানো যায়, কি করে পরের জমি কোন কৌশলে দখল করে নিজের সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করা যায়, কেবল সেই কথাই সে ভাববে। এবার নয়নতারা যদি আসে, তাহলে
এই ঘরেই সে রাত্রে শোবে, এই ঘরের বিছানাতেই সে তার স্ত্রীর সঙ্গে শোবে। তারপর আস্তে আস্তে কখন সে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানতে পারল না। বহুদিন আগের আর একটা দিনের ঘটনা। নবাবগঞ্জে তখন বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। গ্রামের লোক শীত পড়লেই ভোরবেলা উঠোনে বেরিয়ে পড়ে। খোলা মেলা চারিদিক। তখন খেতেও কাজ থাকে না কারো। তখন ধান কাটা হয়ে গেছে, পাটও উঠে গেছে। খেতে শুধু তখন সর্ষে। সর্ষে ক্ষেত তখন শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। চৌধুরী বাড়ির বাইরে চণ্ডীমণ্ডপের পশ্চিমে উঠোনময় সর্ষে ছড়ানোয় চারিদিকে বাকারির বেড়া দেওয়া থাকে, যাতে গরু ছাগল এসে খেয়ে না যায়। সেই সর্ষে কেটে বেছে মড়াইতে তুলতে হবে। তারপর খেপে খেপে যাবে রেলবাজারের প্রাণকৃষ্ণ শাহমশায়ের আড়তে। সেখান থেকে নগদ টাকা আসবে নরনারায়ণ চৌধুরীর সিন্ধুকে। সেই টাকা দিয়ে আবার জমি কেনা হবে। সেই জমিতে আবার ফসল ফলবে। এই জমি কেনা আর ফসল ফলানো আর ফসল বেচার টাকায় নরনারায়ণ চৌধুরী মশাই পঙ্গু পা দুটো নিয়ে নিজের ঘরে শুয়ে শুয়ে অখণ্ড সাম্রাজ্যের স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্নের নেশাতেই বছরের পর বছর পরমায়ু নিঃশেষ করে দেবে। ছোটবেলায় সদানন্দ ওই ধান মারা, পাট কাচা, সর্ষে ভাঙা দেখত। বিধু কয়াল সেগুলো আবার দাঁড়িপাল্লায় ওজন করত। চৌধুরী মশাই অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। সদানন্দ জিজ্ঞেস করত, হ্যাঁ গো বিধু কাকা, এত সর্ষে কে খাবে গো? বিধু কয়াল বলতো, কে আবার খাবে, লোকে খাবে। সদানন্দ বলতো, তা এত সর্ষে লোকে খেতে পারবে? বিধু কয়াল হাসত, বলতো, পৃথিবীতে লোক কি কম খোকা বাবু, লোকের শেষ নেই। পৃথিবীতে রোজ কত লোক জন্মাচ্ছে তা জানো? কত লোক? কোটি কোটি লোক জন্মাচ্ছে, আবার কোটি কোটি লোক মরছেও। যত লোক জন্মাচ্ছে সবাই এই চাল ডাল সর্ষে সব খাবে। সদানন্দ জিজ্ঞেস করত, কি করে জন্মায় এত লোক? বিধু কয়াল বলতো, সেসব তুমি এখন বুঝবে না, বড় হলে তবে সব বুঝতে পারবে। সদানন্দ বলতো, তুমি বলো না, আমি তো বড় হয়েছি, আমি ঠিক বুঝতে পারবো। বিধু কয়াল তবু বলতো না, কিংবা হয়তো ওসব কথা নিয়ে আলোচনা করতে চাইতো না ছোট ছেলের সঙ্গে। আর অত কথা বলবার মতো সময়ও ছিল না বিধু কয়ালের। তার অনেক কাজ ছিল। যখন দাঁড়িপাল্লার কাজ থাকতো না তখন তাকে অন্য কাজ দেওয়া হতো। কাজ কি চৌধুরী মশাইয়ের বাড়িতে একটা? গোয়ালের গরু দেখবার রাখাল ছিল, ক্ষেত খামারে কাজ করবার জন্য কৃষাণ ছিল, মাল ওজন করবার কয়াল ছিল, কাছারির কাজ করবার গোমস্তা ছিল। তার উপর ছিল সংসারের কাজকর্ম দেখাশোনার লোক। লোকে লোকে ভর্তি ছিল সেই বাড়ি। ভোরবেলা থেকে চৌধুরীদের বাড়িতে কাজ শুরু হতো, সে কাজ শেষ হতো সন্ধ্যের পর। সন্ধ্যের পরেই যেন একটু ঠান্ডা হতো নবাবগঞ্জ। তা সেই বিধু কয়ালই একদিন হঠাৎ মারা গেল। সে এক কাণ্ড বটে। একদিন হঠাৎ হৈ হৈ পড়ে গেল চৌধুরী বাড়িতে। কি হয়েছে না, বিধু কয়ালকে সাপে কামড়েছে। সবাই ছুটল বিধু কয়ালের বাড়িতে। বিধু কয়ালের বাড়িতে কখনো আগে যায়নি সদানন্দ। গিয়ে দেখলে মাটির দাওয়ার ওপর বিধু কয়াল চিত হয়ে শুয়ে আছে, আর বুড়ো একজন ওঝা মন্তর পড়ছে, ঝাড়ফুঁক করছে। মনে আছে সদানন্দ এক দৃষ্টে সেই বিধু কাকার দিকে চেয়ে দেখছিল। সে কি বিভৎস মৃত্যু! কপিল পায়রা পোড়ার মৃত্যু একরকম, সেও বিভৎস, সেও এক রকমের অপমৃত্যু। কিন্তু বিধু কয়ালের অপমৃত্যু যেন অন্য রকম। বিধু কাকার অপমৃত্যুর জন্যে সে যে কাকে দায়ী করবে তা সেদিন ঠিক করতে পারেনি। সকলকে জিজ্ঞেস করেছিল সদানন্দ। বাবাকে জিজ্ঞেস করেছে, মাকে জিজ্ঞেস করেছে, গৌরী পিসিকে জিজ্ঞেস করেছে, এমনকি প্রকাশ মামাকেও জিজ্ঞেস করেছে। প্রকাশ মামা ভাগ্নের কথা শুনে অবাক। বলেছে, হারে, সাপে কামড়ালে মানুষ মরবে না? আবার তেমনি বাগে পেলে যে মানুষও আবার সাপকে মেরে ফেলে। যে যাকে বাগে পায় তাকেই মারে, বুঝলি না? সদানন্দ তবু বুঝতে পারেনি। বলেছে, তার মানে?
তার মানে সবাই সবার শত্রু, সবাই সবাইকে বাগে পাওয়ার চেষ্টা করছে। এই যেমন দেখ না, তোর দাদু কপিল পায়রা পোড়াকে বাগে পেয়েছিল, তাই সে মরল। আবার কপিল পায়রা পোড়া যদি তোর দাদুকে বাগে পেত তো তোর দাদুকেও তাহলে মরতে হতো। এই তো নিয়ম রে, এই নিয়মেই তো দুনিয়া চলছে। কথাটা অনেক দিন ধরে সদানন্দকে খুব ভাবিয়েছিল। সদানন্দ মাঝে মাঝে বিধু কয়ালের কথা ভাবত। তারপর সেই বিধু কয়ালের জায়গায় একদিন তার ছেলে শশী কয়াল এলো। তখন থেকে শশী কয়ালই তাদের বাড়িতে কাজ করত। শশী কয়ালও ঠিক তার বাবার মতো ধান মাপত, পাট মাপত, সর্ষে মাপত। সদানন্দ তাকে দেখত আর ভাবত দাদু কবে তাকেও হয়তো বাগে পাবে। একদিন শশীকেও সদানন্দ জিজ্ঞেস করেছিল, আচ্ছা শশী, তুমি কাকে বাগে পাওয়ার চেষ্টা করছো বলো তো? শশী কয়াল তো অবাক, বললে, তার মানে? সদানন্দ বললে, তার মানে জানো না? না। সদানন্দ বললে, নিশ্চয়ই মানে জানো তুমি, আমার কাছে বলছো না শুধু, তুমি নিশ্চয়ই কাউকে খুন করবার চেষ্টা করছো। সবাই সেই চেষ্টাই করে, এই নিয়ম, এই নিয়মেই দুনিয়া চলছে। শশী তার হাতের কাজ থামিয়ে অবাক হয়ে চেয়ে রইল সদানন্দের দিকে। খোকাবাবু বলছে কি? কাজ দিয়ে চৌধুরী মশাই যাচ্ছিলেন, জিজ্ঞেস করলেন, কি শশী, কি কথা হচ্ছে তোমাদের? শশী বললে, আগে দেখুন না খোকাবাবু কি বলছে, আমি নাকি কাকে খুন করার মতলব করছি। তার মানে? চৌধুরী মশাইও অবাক। সদানন্দের দিকে চেয়ে চৌধুরী মশাই বললেন, কে তোমাকে এসব কথা বললে? শশী কাকে খুন করবে? সদানন্দ বললে, হ্যাঁ আমি জানি। জানি মানে? কি জানো তুমি? সদানন্দ বললে, সবাই সবাইকে খুন করবার মতলব করছে। চৌধুরী মশাই আরো অবাক, বললেন, এসব বাজে কথা কে তোমাকে শেখালে? সদানন্দ বললে, প্রকাশ মামা। প্রকাশ মামা? হ্যাঁ প্রকাশ মামা বলেছে। কেন, বিধু কাকাকে সাপে কাটেনি? কপিল পায়রা পোড়াকে দাদু খুন করেনি? এরপর আর কথা বলেননি চৌধুরী মশাই। তখনই ছেলেকে নিয়ে চণ্ডী মণ্ডপে চলে গিয়েছিলেন। তারপর অনেক জেরা করতে লাগলেন ছেলেকে। কে তাকে এসব কথা বলেছে, কে শিখিয়েছে তাকে এসব প্রশ্ন, সব কথার উত্তরেই সদানন্দ বললে, প্রকাশ মামা। প্রকাশ মামাকেও ডাকা হলো। চৌধুরী মশাই তাকেও জেরা করলেন, এই সব কথা তুমি শিখিয়েছ সদানন্দকে? প্রকাশ মামা বললে, আমি আমি কেন শেখাতে যাব জামাইবাবু, আমার দায় পড়েছে। সদা কি ভাবছেন সোজা ছেলে, ও আমাকে সব শেখাতে পারে তা জানেন? রাত্রে গৃহিণীকে গিয়ে চৌধুরী মশাই সব কথা বললেন। তোমার ভাই কিন্তু খোকাকে খারাপ করে দিচ্ছে, ওর সঙ্গে খোকাকে বেশি মিশতে দিও না। গৃহিণী বললে, কি যে তুমি বলো তার ঠিক নেই। ছেলে মানুষ কি বলেছে তাই নিয়েই তুমি মাথা ঘামাচ্ছ। তুমি তোমার নিজের কাজকর্ম নিয়ে থাকো না, ছেলে মানুষের কথায় অত কান দিতে গেলে চলে? এরপর আর কোনো কথা হয়নি এ সম্বন্ধে। সদানন্দ নিঃশব্দে বড় হয়েছে। সে যা দেখবার তা দেখেছে, যা শেখবার তা শিখেছে। কি দেখেছে আর কি শিখেছে তা জানবার সুযোগ হয়নি কারো। চৌধুরী মশাই ব্যস্ত ছিলেন তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে, আর প্রীতি জড়িয়ে পড়েছিল সংসারের বেড়াজালে। প্রীতির তখন রোজ নতুন করে গয়না গড়ানো হতো, আর দুদিন পরেই তা কাঞ্চন শ্যাকরাকে দিয়ে ভেঙে আবার অন্য প্যাটার্নের গয়না গড়ানো হতো। তখন ছেলে ছোট, মা বাবা ভেবেছে ছেলে যেমন ছেলে মানুষ আছে তেমনি বরাবর ছেলে মানুষই থাকবে। কিন্তু সেই রবারের বেলুন কেনা থেকে শুরু করে কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকের হয়রানির ঘটনাগুলো যে সে এতদিন ধরে মনের ভেতর পুষে রাখবে তা কে কল্পনা করতে পারবে? শশী কয়ালকেই বা সে কেন তার বাবা বিধু কয়ালের কথা জিজ্ঞেস করবে? আর কালীগঞ্জের বউ? পরের দিন যথারীতি সকাল হলো। সদানন্দ সকালবেলায় খেয়ে দিয়ে কোথায় বেরিয়ে গেল। আগের দিনের লোকজনের আনাগোনাও আর নেই, হট্টগোলও তেমনি বন্ধ হয়ে গেছে। প্রকাশ মামা নেই, গৌরী নেই। দুটো লোকের অনুপস্থিতিতে
সমস্ত বাড়িটাই যেন তখনও খাঁ খাঁ করছে। চৌধুরী মশাই দুপুরবেলা ভেতর বাড়িতে খেতে এসেছিল। খেয়ে উঠে নিজের শোবার ঘরে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। খানিক পরে প্রীতিও এলো। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, খোকা কোথায়, সে খেয়েছে? প্রীতি বললে, হ্যাঁ, খেয়েই বেরিয়ে গেল। কোথায় গেল? প্রীতি বললে, তা আমি কি করে বলবো, সে কি কখনো আমাকে বলে যায়? কালকে রাত্রিরে তো নিজের ঘরেই শুয়েছিল, বৌমা এলেও ওই ঘরেই শোবে তাহলে এবার থেকে। প্রীতি বললে, আমি তো সে কথা জিজ্ঞেস করেছিলাম, তা কিছু জবাব দিলে না। কিন্তু শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি কাণ্ড না বাঁধিয়ে বসে। ও যা ছেলে, ও সব পারে। কেন শুচ্ছে না তার কারণটা কিছু বলেছে ও তোমাকে? প্রীতি বললে, ওর কথা আমি কিছুই বুঝতে পারিনি। ওকে বললে ও কোথাকার কে কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ, কোন ফটিক প্রামাণিক, কালীগঞ্জের বউ, তাদের কথা তোলে। তা আমি তাই ওসব কথা আর জিজ্ঞেসও করি না, ওসব বুঝিও না। চৌধুরী মশাই যেন নিজের মনেই বলে উঠলেন, পাগল, একেবারে আস্ত পাগল। কই, দেশে গাঁয়ে তো এত ছেলে আছে, এত ছেলে বিয়ে করছে, কেউ তো এমন পাগলামি কখনো করেনি। প্রীতি বললে, তা যাদের নাম করছে ও, তারা কারা? তারা ওর কি করেছে? চৌধুরী মশাই বললেন, ভগবান জানে, কে যে ওর মাথায় ওইসব কথা ঢোকালে তাই ভেবে পাচ্ছি না। ও নিশ্চয়ই প্রকাশের কাণ্ড। প্রীতি বললে, প্রকাশ? প্রকাশের নামে কেন দোষ চাপাচ্ছ শুনি? দোষ করলো তোমার ছেলে, আর দায়ী হলো প্রকাশ। তুমি সব ব্যাপারে প্রকাশকে দায়ী করো কেন বলো তো? চৌধুরী মশাই বললেন, তা ছোটবেলা থেকে প্রকাশিত ওকে নিয়ে ঘুরছে। কোথায় রানাঘাটে নিয়ে গিয়েছে যাত্রা শুনতে, কোথায় ঢপ কীর্তন হচ্ছে সেখানে নিয়ে গেছে। আমি তো তখন থেকেই তোমাকে বারণ করেছিলাম ওর সঙ্গে মিশতে দিও না, তুমি আমার কথা শুনতে না। এখন যা হবার তাই হয়েছে। প্রীতি বললে, এখন যত দোষ সে আমার ঘাড়েই পড়ল। তোমার ছেলে তুমি সবসময় নিজের কাছে রেখে দিলেই পারতে। চৌধুরী মশাই বললেন, তা আমার কি আর কোনো কাজকর্ম নেই? ছেলে ঘাড়ে করে নিয়ে থাকলে আমার চলবে? নানান ঝঞ্ঝাটের মধ্যে আমাকে থাকতে হয়। আমি কখন খোকাকে দেখি বলো দেখিনি? তুমি বাড়ির মধ্যে থাকো, তুমি দেখবে না তো কে দেখবে? প্রীতিরও রাগ হয়ে গেল। বললে, তা তোমার একলারই বুঝি কাজ আছে, আর আমি ঝাড়া হাত পা না? আমার কোনো কাজ নেই বুঝি? এই যে এতগুলো লোক বাড়িতে পুষেছ, তাদের তদারকি কে করে শুনি? তার বুঝি কোনো মেহনত নেই? চৌধুরী মশাই দেখলেন কথাগুলো ঝগড়ার দিকে মোড় নিচ্ছে। আর বিশ্রাম নেওয়া হলো না। আর একটু হলে একেবারে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে। তিনি উঠলেন, বললেন, একবার চণ্ডী মণ্ডপের দিকে যাই, প্রকাশ বোধহয় এবার আসবে, তাদের আসবার টাইম হলো। বলে বাইরের দিকে চলে যাচ্ছিলেন। তারপর হঠাৎ কি মনে পড়ে গেল, আবার ফিরে এলেন। বললেন, একটা কথা, একজন বলছিল নানান রকম দৈব ওষুধ নাকি দেয় একজন সাধু। দৈব ওষুধ? হ্যাঁ, সবাই নাকি ফল পেয়েছে। হাঙ্গামা কিছু নেই, শুধু হাতে পড়লেই কাজ হয়। প্রীতি বললে, মাদুলি? চৌধুরী মশাই বললেন, মাদুলিও দেয়, আবার খাবার ওষুধও দেয়। ব্যাপারটা আমি ঠিক পুরোপুরি জানি না, আমি তাকে ডেকে পাঠিয়েছি। প্রীতি বললে, তোমার ছেলে যা, ও কি মাদুলি টাদুলি পড়বে? ছেলে না পড়ে বৌমা পড়বে। বশীকরণ টশীকরণ কত রকম জিনিস তো থাকে ওদের। কাল রাত্রিরে শুয়ে শুয়ে আমি তাই ভাবছিলাম। প্রীতি বললে, ছেলে পড়বে না, বৌমা পড়লে যদি কাজ হয় তো না হয় চেষ্টা করে দেখতে পারি, কিন্তু খাবার ওষুধ আমি খাওয়াতে পারবো না। শেষকালে কি হতে কি হয়ে যাবে তার ঠিক নেই, তখন উল্টে উৎপত্তি হয়ে যাবে হয়তো। দেখি, সে লোকটার এখন আসবার কথা আছে। বলে চৌধুরী মশাই চণ্ডী মণ্ডপের দিকে এগোতে লাগলেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 14 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।